সুধী দর্শকবৃন্দ ও আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি সমীর কুমার ঘোষ। আমি আমার ছোট্ট ইউটিউব চ্যানেলের মাধ্যমে আজকের ক্লাসে আলোচনা করব মোহাম্মদ ঘুরি ভারত আক্রমণ। এই মোহাম্মদ ঘুরি ভারত আক্রমণের আগে এই ঘুর রাজ্যটি কোথায় অবস্থিত, ঘুর রাজবংশটি কোন রাজা তৈরি করেছিলেন এবং মোহাম্মদ ঘুরি কীভাবে সিংহাসনে বসলেন সে সম্বন্ধে আজকের ক্লাসে আমি বিস্তারিত আলোচনা করব এবং মোহাম্মদ ঘুরি ঘুর রাজ্য থেকে কিভাবে ভারতে তার রাজ্য বিস্তার করেছিলেন সে সম্বন্ধে আমি আজ সুন্দরভাবে তোমাদের কাছে ব্যাখ্যা করব। চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো, এই ঘুর রাজ্যটি অবস্থান ছিল পশ্চিম আফগানিস্তানে। একদিকে হিরাত ও গজনির মধ্যবর্তী অঞ্চলে ছিল ঘুর রাজ্যটি অবস্থিত। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে 10,000 ফুট উচ্চতায় অবস্থিত। এই ঘুর রাজ্যের জনগণ প্রথমে বৌদ্ধ ধর্ম নিয়েছিলেন, পরে তারা ইসলামের ধর্মে দীক্ষিত হয়েছেন। এই ঘুর রাজ্যের প্রথম রাজা ছিলেন বা প্রথম শাসক ছিলেন আলাউদ্দিন হোসেন। এই আলাউদ্দিন হোসেনকে ঘুর বংশের প্রথম প্রতিষ্ঠাতা বলা হয়। এই আলাউদ্দিন হোসেনের পর সৈফুদ্দিন মাহমুদ তিনি ঘুরের সিংহাসনে বসছিলেন। তারপর গিয়াসউদ্দিন মোহাম্মদ ঘুর তিনি সিংহাসনে বসেছিলেন। এই গিয়াসউদ্দিন মোহাম্মদ ঘুর খুব উচ্চাকাঙ্ক্ষী ব্যক্তি ছিলেন এবং খুব যোগ্যতা সম্পন্ন লোক ছিলেন। আর তার ডান হাত ছিলেন তার ভাই মঈজউদ্দিন মোহাম্মদ ঘুরি। এই গিয়াসউদ্দিন মোহাম্মদ ঘুরির মৃত্যুর পর তার ভাই মঈজউদ্দিন মোহাম্মদ ঘুরি ঘুর রাজবংশের সিংহাসনে বসেন। এই মঈজউদ্দিন মোহাম্মদ ঘুরি তিনি ছিলেন খুব উচ্চাকাঙ্ক্ষী ব্যক্তি। তিনি শুধুমাত্র তার পিতৃরাজ্য ঘুর ও তার নিজ অধিকৃত গজনি এইটুকুনি সাম্রাজ্যের মধ্যে তিনি নিজেকে সীমাবদ্ধ রাখেনি, তিনি রাজ্য বিস্তারের মনোযোগ দিয়েছিলেন। সে সময়ে ঘুরের পার্বত্য অঞ্চল থেকে তিনি ভারতের শস্য সম্রাট প্রান্তর দিকে রাজ্য বিস্তারের পথটা তিনি ঠিক করেছিলেন। তার ভারতের দিকে রাজ্য বিস্তারের কতগুলি কারণ ছিল। তার ভারতের রাজ্য বিস্তারের কারণ হচ্ছে পশ্চিম দিকে যে রাজ্যটা ছিল সে রাজ্যটা ছিল খালেদান রাজ্য, যেটা খুব শক্তিশালী। অর্থাৎ ঘুর রাজ্য থেকে পশ্চিম দিকে রাজ্য বিস্তারের পর তার কাছে খোলা ছিল না, সেই জন্য তিনি পূর্ব প্রান্তে ভারতের দিকে দৃষ্টিপাত দিয়েছিলেন। এছাড়াও সুলতান মাহমুদ যখন ভারতবর্ষে আক্রমণ করেছিলেন, সেই ভারতবর্ষ আক্রমণ করার সময় ভারতবর্ষের যে প্রচুর ধন সম্পদ তিনি নিয়ে গিয়েছিলেন, অর্থাৎ ভারত যে একটা সম্পদশালী দেশ, এই কথাটি মধ্য এশিয়ায় প্রচার হয়ে গিয়েছিল। অর্থাৎ মোহাম্মদ ঘুরিও ভারতের ধন সম্পদের দিকে তিনি প্রলুব্ধ হয়েছিলেন। তবে মোহাম্মদ ঘুরি আর সুলতান মাহমুদের মধ্যে একটা পার্থক্য ছিল। সুলতান মাহমুদ তিনি ভারতের ধন সম্পদ লুণ্ঠন করার জন্যই তিনি ভারতবর্ষ আক্রমণ করেছিলেন। আর মোহাম্মদ ঘুরি ভারত আক্রমণের লক্ষ্যটা মনে ছিল, তিনি এই ভারতীয় অঞ্চলটাকে নিজ অধিকারভুক্ত করে নিজের সাম্রাজ্যভুক্ত করতে চাইছিলেন। এই জন্যেই তিনি মুলতান ও পাঞ্জাবে তার অভিযানের লক্ষ্যমাত্রা স্থির করেন। অর্থাৎ ভারতবর্ষে প্রবেশ করতে হলে পূর্ব প্রান্তে মুলতান, পাঞ্জাব আগে অধিকার করা তার প্রয়োজন। এই উদ্দেশ্যে তিনি ভারত অভিযান প্রেরণ করেন সালটা 1175 খ্রিস্টাব্দ। এই 1175 খ্রিস্টাব্দে তিনি প্রথম মুলতান রাজ্য আক্রমণ করলেন। এই মুলতান রাজ্যের ইসমাইলি সম্প্রদায়ের শাসনের হাত থেকে তিনি মুলতানকে নিজের শাসনে নিয়ে আসেন। এরপর মুলতান অধিকারভুক্ত করে তিনি সিন্ধুর উচ দুর্গটি দখল করার চেষ্টা করেন। উচ দুর্গ নিজে অধিকার এনে তার বিশ্বস্ত অনুচর নাসিরউদ্দিন কুবেদাকে সিন্ধুর শাসনকর্তা পদে নিয়োগ করেন। নাসিরউদ্দিনকে সিন্ধু অঞ্চলের দায়িত্ব দেওয়ার পর তিনি আনহিলওয়ারা প্রদেশটি দখল করার চেষ্টা করেন। এই আনহিলওয়ারা ছিল গুজরাটে, অর্থাৎ রাজস্থানের সীমান্তবর্তী অঞ্চল। মোহাম্মদ ঘুরি চেয়েছিলেন যে গুজরাটের পথ দিয়ে তিনি দক্ষিণাত্যে ঢুকে
দাক্ষিণাত্যের ধনসম্পদ লুণ্ঠন করাই ছিল মোহাম্মদ ঘুরির লক্ষ্য। কিন্তু এই আনহিলওয়ারা রাজা ছিলেন খুব শক্তিশালী। এই আনহিলওয়ারের রাজা ছিলেন দ্বিতীয় মুলরাজ। এই মুলরাজ মোহাম্মদ ঘুরিকে আবু পাহাড়ের যুদ্ধে শোচনীয়ভাবে পরাজিত করেন। মোহাম্মদ মুলরাজের নিকট মোহাম্মদ ঘুরি পরাজিত হয়ে যাওয়ার পর তিনি নিশ্চিত হলেন যে সিন্ধুর পথ ধরে ভারত অভিযান করা তার পক্ষে সম্ভব নয়। সেই জন্য তিনি তার রণনীতি পরিকল্পনা করলেন, রণনীতি পরিবর্তন করলেন। তিনি সিন্ধু অঞ্চল ছেড়ে দিয়ে তিনি চিন্তা ভাবনা করলেন ভারতবর্ষে প্রবেশ করতে হলে তাকে পাঞ্জাবের পথ দিয়ে ভারতবর্ষে প্রবেশ করতে হবে। মোহাম্মদ ঘুরি জানতেন যে ভারতবর্ষের আত্মা বা হৃৎপিণ্ড হল গাঙ্গেয় ও যমুনা উপত্যকা অঞ্চল। এই গঙ্গা যমুনা উপত্যকা অঞ্চলে প্রবেশ করতে হলে তাকে পাঞ্জাবের পথ দিয়ে প্রবেশ করতে হইবে। সেই জন্য তিনি প্রথমে পশ্চিম পাঞ্জাব দখল করার চেষ্টা করেছিলেন। সেই সময় পশ্চিম পাঞ্জাবের শাসক ছিলেন সুলতান মাহমুদের বংশধর খসরু শাহ। এই খসরু শাহকে তিনি আক্রমণ করলেন, আর এই খসরু শাহ লাহোর থেকে এই পশ্চিম পাঞ্জাবটা শাসন করতেন। তাই মোহাম্মদ ঘুরি লাহোরের দুর্গ আক্রমণ করলেন। এই লাহোরের দুর্গে দখল করে খসরু শাহকে পরাজিত করে লাহোর দুর্গ দখল করে তিনি লাহোরকে নিজের করায়ত্ত করেন। লাহোর করায়ত্ত হয়ে যাওয়ার পর লাহোর আর সিন্ধু সমগ্র অঞ্চলটা তার নিজের অধিকারভুক্ত হল। এই লাহোর আর সিন্ধু নিজ অধিকারভুক্ত করে অর্থাৎ লাহোর সিন্ধুকে পাদপীঠে পরিণত করে তিনি ভারতে ঢোকার পথ তাকে তিনি সুগম করে নিয়েছিলেন, অর্থাৎ ওই পথে তিনি ভারতবর্ষে ঢুকেছিলেন। এরপর 1179 খ্রিস্টাব্দে তিনি পশ্চিম পাঞ্জাব তো দখল হয়েছিল আগেই, পূর্ব পাঞ্জাব দখল করার জন্য তিনি অভিযান প্রেরণ করেন। এই পূর্ব পাঞ্জাবের শাসক ছিলেন চৌহান বংশ রাজা তৃতীয় পৃথ্বীরাজ চৌহান। তিনি আজমির ও দিল্লির অধিপতি ছিলেন। এই তৃতীয় পৃথ্বীরাজ চৌহান ছিলেন খুব ধুরন্ধর ব্যক্তি এবং দুর্দৃষ্ট সম্পূর্ণ যোদ্ধা। মোহাম্মদ ঘুরি যখন পশ্চিম পাঞ্জাব আক্রমণ করে নিজে অধিভুক্ত করলেন, তখন তৃতীয় পৃথ্বী চৌহান তিনি বিপদ বুঝতে পেরে তার সীমান্তবর্তী দুর্গ ভাতিন্দাকে রক্ষা করার জন্য তিনি সৈন্য সম্বন্ধ নিয়ে ভাতিন্দায় অগ্রসর হলেন, অর্থাৎ ভাতিন্দায় এসে উপস্থিত হলেন। মোহাম্মদ ঘুরি ওনার পাশ কাটিয়ে পূর্ব পাঞ্জাবে ঢোকার চেষ্টা করেছিলেন। বেগতি বুঝে তৃতীয় পৃথ্বীরাজ চৌহান পিছু হটে দিল্লি থেকে 80 কিলোমিটার দূরে তরাইনে প্রান্তরে মোহাম্মদ ঘুরিকে বাধা দেন। শুরু হল তুমুল যুদ্ধ। সালটা 1191 খ্রিস্টাব্দ। এই 1191 খ্রিস্টাব্দে ঘটেছিল তরাইনের প্রথম যুদ্ধ। এই যুদ্ধে মোহাম্মদ ঘুরি পরাজিত হয়েছিলেন। তৃতীয় পৃথ্বীরাজের সেনাপতি আঘাতে মোহাম্মদ ঘুরি পরাজিত হলেন। তিনি নিস্তেজ হয়ে মাটিতে পড়ে গিয়েছিলেন। এই সময় এক আফগান সেনা মোহাম্মদ ঘুরিকে নিজের ঘোড়ার পিঠে চাপিয়ে তিনি ঘুর রাজ্যে ফিরে গিয়েছিলেন। তৃতীয় পৃথ্বীরাজের সেনাপতি ছিলেন খন্ডেরাও, যিনি মোহাম্মদ ঘুরিকে আহত করেছিলেন। এই মোহাম্মদ ঘুরি জীবন নিয়ে যখন ঘুর রাজ্যে ফিরে গেলেন, তারপর তিনি 1 বছর নিজে 1 বছর কঠোর পরিশ্রম করে নতুন করে সৈন্যদল সাজিয়ে তিনি আবার দিল্লির অভিমুখে যাত্রা করেছিলেন। এই সময়ে তিনি 1,20,000 বাছাই করা ত্রাণজাত সৈন্য এবং অশ্বারোহী সৈন্য নিয়ে তিনি দিল্লির অভিমুখে যাত্রা করেছিলেন। তৃতীয় পৃথ্বীরাজ চৌহান পুনরায় তাকে প্রান্তরে বাধা দিয়েছিলেন। শুরু হল তুমুল যুদ্ধ। এই যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান পরাজিত হলেন। মোহাম্মদ ঘুরি ত্রাণজাত বাহিনী ও অশ্বারোহী সৈন্যের দাপটে তৃতীয় পৃথ্বীরাজের সৈন্য সম্বন্ধে ছত্রভঙ্গ হয়ে গেলে তৃতীয় পৃথ্বীরাজ চৌহান তুর্কি সেনার হাতে বন্দী হলেন। পরবর্তীকালে তৃতীয় পৃথ্বীরাজ চৌহানকে হত্যা করা হয়েছিল।
তরাইনের দুটো যুদ্ধ, প্রথম যুদ্ধ এবং তৃতীয় যুদ্ধ। প্রথম যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান জয়লাভ করেছিলেন, আর দ্বিতীয় যুদ্ধে মোহাম্মদ ঘুরি জয়লাভ করলেন। এই দ্বিতীয় তরাইনের যুদ্ধ গুরুত্ব ছিল ভীষণ। এই দ্বিতীয় তরাইনের যুদ্ধে জয়লাভ করার ফলে ভারতের দরজা তুর্কিদের নিকট খুলে যায়। এরপর এই পথে তারা ভারতবর্ষে ঢুকে পড়ে এবং ভারতের বিভিন্ন অঞ্চল তারা দখল করে। তরাইনের যুদ্ধে জয়লাভ করে মোহাম্মদ ঘুরি তিনি ঘুর রাজ্যে ফিরে যান এবং এই সময় তার সেনাপতি কুতুবউদ্দিন আইবক উত্তর ভারতের বিভিন্ন অঞ্চলের শাসকদের পরাজিত করে সেই সমস্ত শাসকদের নিজের করায়ত্তে এনে সেখানকে ঘুর রাজ্যের এলাকা তিনি অনেকটাই বৃদ্ধি করেছিলেন, অর্থাৎ সেই সমস্ত রাজাকে ঘুর রাজ্যে অন্তর্ভুক্ত করতে বাধ্য করেছিলেন। এরপর মোহাম্মদ ঘুরি আবার পুনরায় 1194 খ্রিস্টাব্দে ভারতবর্ষে আসেন। 1194 খ্রিস্টাব্দে ভারতবর্ষে এসে তিনি প্রথম কৌনজ দখল করেন। পরের বছর 1195 খ্রিস্টাব্দে তিনি গোয়ালিয়র রাজ্যকে দখল করে আবার তিনি ঘুর রাজ্যে ফিরে যান। তারপর উত্তর ভারতের কিছু কিছু অঞ্চল কুতুবউদ্দিন আইবক নিজের করায়ত্তে এনেছিলেন। এরপর মোহাম্মদ ঘুরি আবার ভারতবর্ষে আসেন 1205 খ্রিস্টাব্দে। তিনি ভারতবর্ষে এসে ভারতের গোক্ষর উপজাতির বিদ্রোহ দমন করার জন্য তিনি কাংড়া ও কাশ্মীর অঞ্চলে অবস্থান করেন। এই কাংড়া ও কাশ্মীর অঞ্চলে অবস্থান করার সময় জনৈক গুপ্তঘাতক মোহাম্মদ ঘুরিকে হত্যা করে এবং মোহাম্মদ ঘুরি মৃত্যুবরণ করেন। তারপর ভারতের মুঘল সাম্রাজ্য, ভারতে ঘুর সাম্রাজ্যের দায়িত্ব চলে যায় তার সুদক্ষ সেনাপতি কুতুবউদ্দিন আইবকের হাতে। এই কুতুবউদ্দিন আইবক দিল্লিকে কেন্দ্র করে ভারতের সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করে দিও এবং চ্যানেলটি যদি তোমরা কেউ নতুন হও তাহলে আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নেবে। ভালো থেকো, নমস্কার।